দেখছেন টিভি9 বাংলা। শুরু করছি সন্ধ্যে সুপার প্রাইম টাইম, যেখানে একের পর এক গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। আপনাদের সঙ্গে আমি তনিষ্ঠা রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে দীপ এবং সূর্য। ভোটমুখী বাংলায় ফের আলোচনার কেন্দ্রে সিঙ্গুর। টাটা বিদায়ের ঠিক 18 বছরের মাথায় সিঙ্গুরের সভা থেকে রাজ্যে আসল পরিবর্তনের ডাক নরেন্দ্র মোদী। সিঙ্গুর নিয়ে নীরব মোদী, একযোগে আক্রমণ সিপিএম কংগ্রেসের। আসলে মোদী মমতা কেউই বাংলায় শিল্প করতে চান না, তো বাম কংগ্রেসের। প্রধানমন্ত্রী এখানে শিল্প করতে আসেনি, দিদিও এখানে শিল্প করতে আসেনি। দিদি এখান থেকে শিল্প উঠিয়ে একটু আগে বললাম, প্রায় 9,000 মতন শিল্প দিদি এখান থেকে তাড়িয়ে দিয়েছে। তো মোদিজি আবার এসে কোথেকে শিল্প নিয়ে আসবো আমার তো জানা নাই, যে এরকম কবে মোদিজি বলবে শিল্পের কথা, সেটা তো মোদিজি জানে, আমরা কি করে জানবো? এখানটায় যারাই আসে তারা শিল্প করতে আসে না, শিক্ষা দিতে আসে না, উন্নয়নের জন্য আসে না, তারা আসে ধর্মকে সামনে রেখে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করবে। সময় হাতরাস উন্নাও হয়েছে, আচিপার ঘটনা হয়েছে, গৌরী লঙ্কেশ, দাভোলকার, পানসারে কালবুর্গি খুন হয়েছে, বিজেপির আমলে ব্যাপক কেলেঙ্কারি হয়েছে, বিজেপির আমলে রেল, ব্যাংক, বিমা, কয়লা খনি, ইস্পাত শিল্প সব বেচুবাবুর মতো বেসরকারি হাতে বেচে দেওয়া হয়েছে। বিজেপির আমল মানুষ দেখে নিয়েছেন। নির্বাচনের আগে এই ভাওতাবাজিগুলো, এই ঢপগুলো মানুষ কিভাবে গ্রহণ করবেন সেটা বিজেপির নেতারা বুঝবেন পেয়েছেন। আসামে ডবল ইঞ্জিনের সরকার, ওড়িশায় ডবল ইঞ্জিনের সরকার, মণিপুরে ডবল ইঞ্জিনের সরকার ছিল, মানে একেবারে নৈরাজ্যের চূড়ান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের বিরুদ্ধে ছিলেন না, কৃষক, ক্ষেত মজুরদের রক্ষার জন্য লড়াই করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিপুল কর্মসংস্থান হচ্ছে। বাম কংগ্রেস বিজেপিকে একযোগে আক্রমণ তৃণমূল। বলছে ঝুট, করছে লুট। সিঙ্গুর নিয়ে একটি শব্দ নেই। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলনটা, সেটা কিন্তু শিল্পের বিরুদ্ধে ছিল না। এই যে বিজেপির একটা অংশ, সিপিএম কংগ্রেসের একটা অংশ খুব নাচানাচি করলো, প্রধানমন্ত্রী বলতে পারেননি একটাই কারণে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনটা ছিল কৃষি জমি রক্ষার অধিকার, কৃষক, কৃষিজীবী, ক্ষেত মজুরের বাঁচার লড়াই ছিল। শিল্প 100 বার হবে, শিল্পের জন্য জমিতে হবে, কিন্তু কৃষির ক্ষেত্রে কৃষি জমি দখল করে জোর করে এত মানুষের সর্বনাশ হতে পারে না। এবং শুধু তাই নয়, এখন সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। আর এই প্রধানমন্ত্রী আজ মিথ্যা জমিদারি করেছেন, বলছে ঝুট, করছে লুট। বাংলার মানুষ আসন্ন বিধানসভা নির্বাচনে এদের গণতান্ত্রিকভাবে মুখের উপর জবাব দেবে। তৃণমূল, বাম, কংগ্রেস একযোগে নিশানা করলেও প্রধানমন্ত্রী কিন্তু আজ সিঙ্গুরের মাটি থেকে বলেন, বাংলায় আইন শৃঙ্খলা ঠিক হলে তবেই বিনিয়োগ আসবে। তৃণমূল জামানায় বাংলায় মাফিয়া লুটেরাদের রাজ, একমাত্র বিজেপি সিন্ডিকেট ট্যাক্স মাফিয়ারাজকে শেষ করতে পারে। আইন শৃঙ্খলা ও দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা নরেন্দ্র মোদী। তৃণমূলকে শিক্ষা দেওয়া খুবই জরুরি। সিঙ্গুরের সভা থেকে আক্রমণ করেন নরেন্দ্র মোদী। टीएमसी को सबक सिखाना बहुत जरूरी है। यहाँ छोटे से छोटा टीएमसी का नेता खुद को बंगाल का माई बाप समझने लगा है। हुगली को तो इन्होंने शिक्षक भर्ती घोटाले के लिए बदनाम किया है। बीजेपी युवाओं को लूटने वालों को जरूर सजा दिलाएगी। साथियों, आपको एक और बात याद रखनी है, बंगाल में उद्योग तभी लगेंगे, निवेश तभी आएगा जब यहां कानून व्यवस्था बेहतर होगी। लेकिन बंगाल में दंगाइयों को लूटने वालों को, माफियाओं को खुली छूट मिली हुई है। সিঙ্গুরের আজকে ওখানকার শিল্পের কথা বলতে পারলেন না, কারণ সিঙ্গুর থেকে ন্যানো কারখানা গিয়েছিল গুজরাটে। এ 2 বছরের মধ্যে তার 75 প্রাপ্তি হয়েছে, মৃত্যু হয়েছে। ন্যানো বলে আর কোনো গাড়ি ভারতবর্ষে আপনারা দেখতে পারবেন না।
গুজরাট তাকে মৃত্যুবরণ করিয়েছে। সেটা বলতে পারবেন না বলেই এখানে শিল্পের কথা বললেন না। আর উল্টো দিকে প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে, পাশে শুভেন্দু অধিকারীকে বসিয়ে তিনি দুর্নীতির কথা বলছেন। তার লজ্জা হওয়া উচিত। প্রধানমন্ত্রীর বার্তা স্পষ্ট, আইন শৃঙ্খলার উন্নতি না হলে বাংলায় বিনিয়োগ আসবে না। বিজেপি সরকারের আসার পর অবশ্যই শিল্প নিয়ে আসা হবে বলছে বিজেপি। माननीय प्रधानमंत्री स्पष्ट वार्ता दिए गए, जब तक यहाँ पे कानून व्यवस्था सही नहीं होगा तब तक यहाँ पे निवेश नहीं होगा। এর থেকে বড় কথা আর কি বলবেন? কানুন ব্যবস্থা ঠিক করতে হবে, শিল্প আসবে, শিল্প কানুন ব্যবস্থা কিভাবে ঠিক হবে? বিজেপি পরেই উনি বলেছেন বিজেপি সরকার তৈরি হলে কানুন ব্যবস্থা ঠিক হবে, আমরা ঠিক করবো। যেহেতু জনসভা সিঙ্গুরের এই টাটাদের ফেলে যাওয়ার জায়গাতে অনেকের আশা ছিল যে কিছু বলবেন। সিঙ্গুরের জন্য প্রধানমন্ত্রীর দরকার নেই, তো আমরা ঠিক করবো কোথায় শিল্প হবে, বাংলার নেতারা ঠিক করবে। আমরা তো বলেছি, প্রধানমন্ত্রী সবার আগেই আমি বলেছি যে স্পষ্ট বার্তা আমরা দিচ্ছি, সিঙ্গুরে টাটা ফেরত আনবো, আমরা আনবো। সেটা কোনো প্রধানমন্ত্রীর কথায় দেশের কোথায় শিল্প হয় না। এই রাজ্যের যিনি পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী হবেন তার এবং তার মন্ত্রিসভার উদ্যোগে শিল্প হবে, কারণ সব রাজ্যের কাছে প্রধানমন্ত্রী সমান। গুজরাটের কাছে সমান, উত্তরপ্রদেশের সমান, বাংলাও সমান, সমস্ত সমান। আমাদের দায়িত্ব হচ্ছে বাংলাকে শিল্পপতিদের কাছে প্রলোভনের বা অ্যাট্রাকশনের কেন্দ্রবিন্দু করা, বাংলার লোকেদের দায়িত্ব। বাংলার মুখ্যমন্ত্রী হবেন বিজেপি থেকে যিনি, তিনি করবেন, তার টিম করবে, আমরা করব। আমরা যাব টাটার কাছে, গিয়ে তাকে বলবো যে আপনি বাংলায় আসুন, বাংলার চিত্র পরিবর্তন হয়েছে, এখানে শিল্প হবে, কৃষি হবে, সিঙ্গুর থেকে নতুন গল্প হবে। শিল্প নিয়ে তো আজকে সমস্ত আমাদের যুব সমাজ তাদের উন্নয়ন হবে, আজকে প্রত্যেকটি মানুষের উন্নয়ন হবে। আগে সরকার আসুক, আমরা আমাদের যে ম্যানিফেস্টো সেটা বেরোবে এবং ম্যানিফেস্টোর মধ্যেই সেখানে লেখা থাকবে যে আমরা কতটা শিল্প চাই আর তার সাথে সাথে আমরা কতটা কৃষিও চাই। দুটোই কিন্তু আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা কিন্তু টাটার মতো কোম্পানিকে বা টাটার মতো অন্য কোম্পানি তাদেরকে মাথায় বন্দুক রেখে আমরা কিন্তু এই বোকামো করব না। আগে পশ্চিমবঙ্গের জমি নীতি ঠিক করা হবে, তার সাথে সাথে ইন্ডাস্ট্রি আসবে, তার সাথে সাথে কৃষক বন্ধুদের উন্নয়ন হবে, কৃষক ভাই বোনেদের উন্নয়ন হবে, জল পাবে, কম দামের ইলেকট্রিসিটি পাবে কৃষকরা, সাবসিডি পাবে, সমস্ত বিষয়ে সেটা আমরা ব্যবস্থা করব। সব দিক থেকে উন্নয়ন হবে। মোদির সভার আগে আজ মঞ্চ থেকে সুকান্ত মজুমদার আশ্বাস দিয়ে বলেন, মোদির গ্যারান্টি 16 আনা, সিঙ্গুরেই এবার হবে কারখানা। কি বলেছিলেন তিনি, শুনুন। নরেন্দ্র মোদীর সরকার এলে তৃণমূল ভয় দেখাচ্ছে যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। এই মঞ্চ থেকে পরিষ্কার বলছি, তৃণমূল যত টাকা বলবে তার থেকে 50 টাকা বেশি হলেও আমরা লক্ষ্মীর ভান্ডারে দেব, এটা আমাদের গ্যারান্টি। তাই শুধু লক্ষ্মীর ভান্ডার বাড়বেই নয়, শিল্প হবে, কর্মসংস্থান হবে। আর তাই আমি বলে যাচ্ছি, মোদির গ্যারান্টি 16 আনা, সিঙ্গুরে এবার হবে কারখানা, সিঙ্গুরে এবার হবে কারখানা। দেখুন, ভোটমুখী বাংলায় আলোচনার কেন্দ্রে আবার সিঙ্গুর। একসময় পরিকাঠামো তৈরি করেও তৃণমূল কংগ্রেসের জমি আন্দোলনের জেরে সিঙ্গুর ছাড়তে হয়েছিল টাটাদের। 2008-এ ষষ্ঠীর দিন সিঙ্গুর ছাড়ার কথা ঘোষণা করেছিলেন রতন টাটা। সেই সময় আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। সিঙ্গুর ছাড়ার পর 2010-এ গুজরাটের সানন্দে ন্যানো কারখানা গড়ে টাটা গোষ্ঠী। 18 বছরের মাথায় শিল্পহারা সেই সিঙ্গুরেই আজ সভা করেন নরেন্দ্র মোদী। সভাস্থল থেকে এক বুক আশা নিয়েই আজ বাড়ি ফিরলেন সিঙ্গুর এবং লাগোয়া এলাকার বাসিন্দারা। ভারতীয় জনতা পার্টি বাংলার যারা আছেন নেতৃত্ব, তাদের একটা বোধহয় সিঙ্গুরে আজকে সভা নিয়ে প্রত্যাশা ছিল, হতাশাগ্রস্ত হয়েছিল। কিন্তু আজকে সকাল থেকে যেন একটা চিত্রনাট্য তৈরি হচ্ছিল, প্রধানমন্ত্রী এসে যেন সিঙ্গুরকে উদ্ধার করে দেবেন। যে প্রত্যাশা বিজেপির নেতৃত্বরা বলছিলেন এখানে, সেরকম কোনো প্রত্যাশা তিনি কিংবা আশার আলো কিছুই দেখাতে পারেন। एक लाइन में इंडस्ट्रियलाइजेशन के लिए बता दिया उन्होंने सीधा, जी यहाँ जितना टाइम तक लॉ एंड ऑर्डर ठीक नहीं होगा कोई इन्वेस्टर नहीं आएगा। और बंगाल का पूरा सिंडिकेट और काटमानी से ये लोग पूरा तब्दील कर दिया, इसको बदलना चाहिए। हेलो,
আমরা তো আশা করেছিলাম, এখনো তো সময় আছে বিধানসভার, আরও তো জনসভা হবে, আমরা আশায় রইলাম। উনি না বললেও আমাদের মাননীয় সুকান্ত ভট্টাচার্য উনি তো বলেছেন যে আমরা সিঙ্গুরে টাটাকে নিয়ে আসবো। কিন্তু উনি যা দেখলাম সমস্ত কিছুই বললেন, এদিক ওদিক সেদিক সব কিছু বললেন, কিন্তু আমাদের শিল্পের জন্য কোনো বার্তা উনি দিলেন না। যাই হোক, উনি এখন হয়তো চিন্তা করলেন, এই প্রথম এলেন, এখানকার আবহাওয়া দেখলেন, বুঝলেন, ভবিষ্যতে হয়তো এটা সম্বন্ধে উনি কথা বলবেন। এবং আমাদের যে সুকান্ত ভট্টাচার্য সুকান্ত আছেন, উনি আমাদেরও বলেছেন পার্সোনাল, আমাদের এমনি গ্রামে বাড়িতেও এদিক ওদিকে আমাদের সঙ্গে ঘোরাঘুরিও করেছেন। উনি কথা দিয়েছেন যে আমরা শিল্প আনবো, মোদিকে বলে আনবো। একটু আশা হতো, পুরোটা নয়, একটু হলে হতো। শুনতে চেয়েছিলেন শিল্প? হ্যাঁ, সেটাই তো হয়তো, অনেক তো আশা করে এসেছিলাম। সিঙ্গুর আন্দোলনের অন্যতম মুখ রবীন্দ্রনাথ ভট্টাচার্য, শিক্ষক তিনি, কিন্তু এখন তার কণ্ঠে আক্ষেপের সুর। তিনি বলছেন শিল্পও হলো না, কৃষিও হলো না। সেখানে এখন মনে হচ্ছে যে শিল্প না হলে শুধু কৃষির উপর নির্ভর করে পশ্চিমবঙ্গের সমস্যা, আর্থিক সমস্যা, কর্মসংস্থানের সমস্যা কাটবে না। তাই ভালো ভালো শিল্প চাই এবং শিল্পের অনুসারী আরো যে সমস্ত বস্তু কার্যক্রম সেগুলো চাই। হ্যাঁ, আমরা তখন বিধায়ক ছিলাম। বিধায়ক হিসাবে কৃষকেরা এসে যখন বললেন যে জমিটা আমাদের জোর করে কেড়ে নেওয়া হচ্ছে, সেই জমিকে শিল্পপতির কাছ থেকে আটকানো গেল, কিন্তু উন্নয়ন কৃষি যেটুকু ছিল সেটুকু ধ্বংস হয়ে গেল, শিল্প হলো না। আন্দোলনের এক প্রকার ব্যর্থতাই ধরতে হবে। 11 তৃণমূলের পালা বদলের ভিত্তিভূমি সিঙ্গুর থেকে বাংলায় আসল পরিবর্তনের ডাক নরেন্দ্র মোদী। তার বক্তব্য, বিহারে জঙ্গলরাজের শেষ, এবার তৃণমূলের মহা জঙ্গলরাজকে উপড়ে ফেলার ডাক। एक ही आस लेकर के आए हैं कि हमें असली परिवर्तन चाहिए। हर कोई 15 वर्ष के महाजंगल राज को बदलना चाहता है, और अभी तो बीजेपी एनडीए ने बिहार में जंगल राज को एक बार फिर से रोका है। अब पश्चिम बंगाल भी टीएमसी के महाजंगल राज को विदा करने के लिए तैयार है। पाल्टानो दरकार, पाल्टानो दरकार, पाल्टानो दरकार, पाल्टानो दरकार, पाल्टानो दरकार। 2014 ব্রিগেডে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষকে লাড্ডু দেওয়ার কথা বলে রসগোল্লা দিয়েছিলেন। আপনার দিল্লির গদি চূর্ণ বিচূর্ণ হবে, আগামীতে বিজেপির অহংকারকে ভাঙতে হবে, ভাঙো বিজেপির অহংকার, বহিরাগতদের করো ছারখার, এদের পাল্টানো দরকার। মোদীকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকে। তার কারণ আপনি 2014 এসে ব্রিগেডের সবাই বলেছিলেন লাড্ডু দেবো, আর বাংলার মানুষের হাতে রসগোল্লা দিয়েছেন। বাংলা আগামী দিন আপনার দিল্লির গদি চূর্ণ বিচূর্ণ করে আপনার ঔদ্ধত্য অহংকার ভাঙবে, পাল্টাবেন আপনি, পাল্টাবে বাংলার মানুষ না।
যারা বলে পাল্টানো দরকার বিজেপি সরকার, আমি বলবো ভাঙো বিজেপির অহংকার, সইব না বিজেপির অত্যাচার, ভাঙো বিজেপির অহংকার, করো বিজেপিকে ছাড়কার, বহিরাগতদের করো ছাড়কার, এদের পাল্টানো দরকার। প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে পাল্টা কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তিনি বলছেন যে পাল্টাবেন আপনারা, মানুষ পাল্টাবেন না, বাংলার মানুষ পাল্টাবেন না। শুনুন কি বলছেন। আপনি চান যাতে বাংলা আত্মসমর্পণ করে, বশ্যতা স্বীকার করে, মেরুদণ্ড বিক্রি করে মাথা নোয়ায়। বাংলার মানুষ পাল্টাবে না। আপনি বলেছেন পাল্টানো দরকার, আমি একমত আপনার সাথে। পাল্টানো দরকার, পরিবর্তন দরকার। পরিবর্তন হবে আপনাদের। যারা জয় শ্রীরাম বলে সভা শুরু করতো, এখন জয় মা কালী আর জয় মা দুর্গা বলে সভা শুরু করছে। পাল্টাবেন আপনারা, পাল্টেছেন আপনারা। মানুষ পাল্টাবে কি পাল্টাবে না সেটা তো ভাই কয়েকদিন বাদে দেখা যাবে, কয়েক মাস বাদে দেখা যাবে। কিন্তু রামমোহন রায়ের সতীদাহ প্রথাকে পতিদাহ হয়ে পাল্টে দিয়েছেন যিনি, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু মানতেই হবে। হ্যাঁ, পাল্টাবে না মানে আপনি সারা শহরে, রাজ্যে, গ্রামে, গ্রামান্তরে ঘুরে দেখুন, ইতিমধ্যে পাল্টে গেছে, ইতিমধ্যে পাল্টে গেছে। বাকিটা সময়ের অপেক্ষা। কেউই কি বলে নাকি যে আমি হারবো? ও এমন মূর্খ যে যে জেলায় যাচ্ছে সেই জেলাতেই নাকি শূন্য হয়ে যাবে। হ্যাঁ, মানে অস্তিত্ব আর থাকবে না কোথাও বিজেপির। 294টাই আসন পাবে। অনুপ্রবেশ ইস্যুতেও তৃণমূলকে ফের আক্রমণ মোদী। অনুপ্রবেশকারীদের বাঁচাতে ধর্নায় বসে, অথচ বারবার বলা সত্ত্বেও সীমান্তে কাঁটাতার বসাতে জমি দেয় না। তৃণমূল সরকার দেশের সুরক্ষার সঙ্গে খেলা করছে, কারণ অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাংক। সিঙ্গুরের সভা থেকে আক্রমণ নরেন্দ্র মোদী। यहाँ के नौजवानों को खास तौर पर बहुत सावधान रहना है। टीएमसी यहां घुसपैठियों को भांति भांति की सुविधाएं देती है। घुसपैठियों को बचाने के लिए धरने प्रदर्शन करती है। आप याद रखिए, टीएमसी को घुसपैठिए इसलिए पसंद है क्योंकि वो इनके पक्के वोट बैंक है। घुसपैठियों को बचाने के लिए टीएमसी किसी भी हद तक जा सकती है। बीते 11 वर्षों से केंद्र सरकार टीएमसी सरकार को बार बार चिट्ठी लिख रही है कि बंगाल के बॉर्डर पर फेंसिंग लगानी है, इसके लिए जमीन चाहिए, लेकिन टीएमसी को कोई फर्क नहीं पड़ता। ঘুষপেটিয়া, আমরা নাকি ঘুষপেটিয়া, আর উনি হচ্ছেন দেশের নাগরিক। আরে আমরা যদি অবৈধ হই তাহলে তো নরেন্দ্র মোদী অবৈধ, অমিত শাহ অবৈধ, যারা ভোট দিয়ে তোমায় নির্বাচিত করেছে তারা অবৈধ, আর তুমি বৈধ। তুমি মহারাজ, সাধু হলে আজ, আমি আজ চোর বটে। আমরা লাইনে দাঁড়িয়ে কালো টাকা ধ্বংস করার জন্য কেউ হার্ট অ্যাটাকে মরবো, কেউ স্ট্রোক হয়ে মরবো, আর মোদিজি 8,000 কোটি টাকার প্লেন চড়ে ঘুরে বেড়াবে। কি সুন্দর, কি সুন্দর, তাই না? উনি বৈধ, আমরা অবৈধ। এবং তারও একটা বড় খবরের নজর রাখতেই হবে। আরও একজন তৃণমূল সাংসদকে এসআইআর এর নোটিশ দেওয়া হলো। দেব সামিরুলের পর আরেক তৃণমূল সাংসদ বাপি হালদারকে, তাকে এসআইআর এর নোটিশ ধরানো হয়েছে। সাংসদের সঙ্গে বাবার নামের অমিল থাকায় তাকে তলব করা হয়েছে। আগামী 28শে জানুয়ারি বিডি অফিসে হাজিরার নোটিশ মথুরাপুরের তৃণমূল সাংসদকে। আমাদের প্রতিনিধি শুভেন্দু হালদার রয়েছেন আমাদের সঙ্গে, আরো ডিটেলস জানাবেন। শুভেন্দু,
দেখো, জানিয়ে রাখবো, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবার নোটিশ পাঠানো হলো মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারকে। এসআইআর এর শুরুতেই তাকে দলের কিন্তু এই মথুরাপুর সাংসদ এলাকায় কিন্তু তাকে ওই বিএলএ 1 এর দায়িত্ব দেওয়া হয়েছিল। রায়দিঘি বিধানসভার মথুরাপুর 1 নম্বর ব্লকের 62 নম্বর বুথের বাসিন্দা বাপি হালদার। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই নোটিশটি ইস্যু করা হয়েছিল ডিসেম্বর মাসের 15 তারিখে। গত কয়েকদিন আগে বাপি হালদারকে নোটিশ পাঠানো হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএলওর মাধ্যমে নোটিশ বাপি হালদারের কাছে পৌঁছে দেওয়া হয় এবং সেখানে পরিষ্কার, এই নোটিশে পরিষ্কার লেখা, দ্বিতীয় কলমে লেখা রয়েছে, বাবা এবং বাপি হালদারের নিজের নামের অমিল দেখার জন্য এসআইআর প্রক্রিয়ায় সমস্যা দেখা দেওয়ার কারণে এই নোটিশ পাঠানো হয়েছে। আগামী 28 জানুয়ারিতে যথাযথ নথি নিয়ে বিডিও অফিসে যেতে হবে, সেখানে তিনি জমা করবেন। তবে এই ঘটনার এক তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাংসদ বাপি হালদার। তিনি জানিয়েছেন যে নির্দিষ্টভাবে সাম্প্রদায়িক বেঁচে বেঁচে মানুষকে। তোমার ধন্যবাদ বাপি হালদার, তিনি কি জানিয়েছেন শোনাবো দর্শকদের। জানেন যে ইতিমধ্যে আমাদের বহু সাংসদকে এরকম নোটিশ দেওয়া হয়েছে। আমরা তীব্র ধিক্কার জানাই নির্বাচন কমিশন। আমরা যারা সাংসদ, একটা ক্লিকের সমস্ত তথ্য তাদের পেয়ে যাওয়ার কথা। আজকের সাংসদদেরকে এরকম নোটিশ দিয়ে মূলত ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে এবং বিশেষ করে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। কখনো কখনো মুসলিম সম্প্রদায়কে, কখনো কখনো এসসি সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। আমি একটা এসসি সম্প্রদায়ের প্রতিনিধি, আজকের আমাকে নোটিশ পাঠিয়ে একটা সম্প্রদায়কে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। দেখুন, যত ভয় দেখান, যত এসআইআর করুন, যত এফআইআর করুন, তৃণমূল কংগ্রেসকে এই বাংলা থেকে সরাতে পারবেন না। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। জগন্নাথ বাবু, আপনি শুনলেন বাপি হালদার তার অভিযোগ যে একেবারে বেছে বেছে কখনো মুসলিমদের এবং কখনো এসসি এসটিদের টার্গেট করা হচ্ছে কমিশনের পক্ষ থেকে। শুধু তাই নয়, সাংসদদের ভয় দেখানোর জন্য তাদের এসআইআর এর শুনানি নোটিশ দেওয়া হচ্ছে। দেখুন, উনি সাংসদ হতে পারেন কিন্তু ওনার সাধারণ জ্ঞান নেই। ভোটার তালিকায় কি বাপি হালদারের পাশে সাংসদ লেখা আছে নাকি? ভোটার তালিকায় তিনি একজন অন্যান্য ভোটারের মতো ভোটার। তার 2002 এবং 2025-এর ভোটার তালিকায় যে নাম, বাবার নামে কোনো যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকে, অর্থাৎ মিল না খুঁজে পাওয়া যায়, তাহলে তাকে ডাকা হবে। বাকি আর 5 জনকে যেমন ডাকা হচ্ছে তাকেও ডাকা হবে। সে গিয়ে বলে চলে আসবে যে তার কি ভুল আছে এবং ভুলটা সংশোধন করে নথি দেখালে পরেই হয়ে যাবে। এটা নিয়ে এত চিৎকার করার কি আছে? সাংসদ বলে কি উনি ওনার নামের বানানে ভুল, ওনার ঠিকানায় অদল বদল হওয়া, ওনার বাবার নাম 2002-এ হয়তো এক ছিল, 2025-এ আরেক রকম দেখা যাচ্ছে। এই ধরনের ভুলগুলির জন্যই তো ডাকা হচ্ছে। উনি নথি দেখিয়ে সেগুলি সংশোধন করে আসবেন, কোনো অসুবিধা নেই। তাতে উত্তেজনা ছড়ানোর কিছু নেই, বরং এটা ওনার সুযোগ থাকছে যে যেহেতু উনি সাংসদ, ওনার ভোটার তালিকায় নামটা সংশোধনের সুযোগ থাকছে, সেটা করে নেবেন। আর যদি সংশোধন করতে না পারেন, নথি না দেখাতে না পারেন, তাহলে ভোটার তালিকায় ওনার নাম থাকবে না। বেশ, জগন্নাথবাবু অনেক ধন্যবাদ আপনাকে। এসআইআর এই শুনানির নোটিশ আরও একজন শাসক বিধায়ক পেয়েছেন, মুর্শিদাবাদের শাসক বিধায়ক বায়রন বিশ্বাস, এবং তিনি এই নোটিশ পাওয়ার পর তিনি কিন্তু আবারও নিশানা করেছেন, অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। জাকির হোসেনের পর সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের শুনানিতে ডাক পেয়েছেন। 24শে জানুয়ারি শামশেরগঞ্জ বিডিও অফিসে হাজিরার জন্য তাকে তলব করা হয়েছে। আমার সহকর্মী কৌশিক এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কৌশিক, আমি জানতে চাইবো যে কি কারণে বায়রন বিশ্বাসকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে, সেই নোটিশে কি উল্লেখ রয়েছে? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, বিএলও যেটা জানিয়েছে যে লজিক্যাল ডিফারেন্স, এই কারণেই কিন্তু বায়রন বিশ্বাসকে ডাকা হয়েছে এবং সেই কারণে ডাকা হয়েছে। তবে বায়রন বিশ্বাস সেই বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি কিন্তু নির্বাচনের দিকেই, এই নির্বাচন কমিশনারের দিকে আঙুল তুলেছেন এবং বিজেপির চক্রান্তর সেই একই অভিযোগ করেছেন জাকির হোসেন। তুমি যেমনটা বলছিলে, জাকির হোসেনকেও কিন্তু সেই একই কারণে নোটিশ দিয়েছিল এবং তার পরবর্তীতে বায়রন বিশ্বাসের কাছে সেই একই নোটিশ আসে এবং জানুয়ারি 24 তারিখ 2:30 নাগাদ তাকে যে শামশেরগঞ্জের যে বিডিও অফিস সেখানে হাজিরার নির্দেশ দিয়েছে। তবে এই নিয়ে কিন্তু রাজনৈতিক চক্রান্ত এবং রাজনৈতিক অভিসন্ধি দেখছে বায়রন বিশ্বাস। শুভজিৎ, ধন্যবাদ কৌশিক। যে আজকে আমার বাবা একটা বিশিষ্ট শিল্পপতি, জনসেবক ছিলেন আর কি, তো তা থাকা সত্ত্বেও আমাদের একটা বিশাল পরিচিতি পুরো পশ্চিমবাংলায়। তো আমি একটা বিধায়ক হিসাবে যদি নোটিশ পেতে পারি, তো সাধারণ লোকের কী অবস্থা হবে? তো এটা বিজেপির সম্পূর্ণ চক্রান্ত। এই চক্রান্ত ওরা সাকসেস করতে চাইছে। আগেই ওদের একটা টার্গেট দিয়ে দিয়েছিল যে প্রায় 1.5 কোটি ভোটার বাদ যাবে। ওটা নিয়ে ওরা এটা সম্পূর্ণ ফিল আপ করার চেষ্টা করছে। তো আপনারা
ভাবুন যে দেশের কি অবস্থা হচ্ছে। ওনাকে হিয়ারিংয়ে নোটিশ দিতে আমি 56 শামসারগঞ্জ বিধানসভার 19 নম্বর পার্টের বিএলও, তো তিনি আমারই পার্টেরই একজন বাসিন্দা প্লাস ভোটার, সেই সূত্রে ওনাকে আমি বিএলও হিসাবে নোটিশটা দিতে এসেছিলাম। 19 নম্বর পার্ট 56 শামসারগঞ্জ বিধানসভা ধুলিয়ানা। নোটিশ রিসিভ করলেন? হ্যাঁ, উনি রিসিভ করেছেন। কত তারিখ হিয়ারিং আছে? ওনার হিয়ারিং 24 তারিখ। 109 আসনে তৃণমূল যত ভোটে জিতেছে এসআইআর এর তার থেকে বেশি নাম কাটা গেছে। 2021-এ আমরা 77 আসনে জিতেছি। 109 এর সঙ্গে 77 যোগ করলে কত হয়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্ত মজুমদারের। সেই সঙ্গে সুকান্তর খোঁজা আব তেরা ক্যা হোগা কালিয়া। দেখা যাচ্ছে 109টা সিটে 109টা বিধানসভাতে তৃণমূল যে ভোটে জিতেছে 21-এ এবং 24-এ তার থেকে বেশি ভোট এসআইআর এ বাতিল হয়ে গেছে। আপনাদের হুগলি লোকসভার আমি তথ্য দিচ্ছি, 2024-এ এই হুগলি লোকসভা আমরা হেরেছি 76,853 ভোটে। কত ভোটে হেরেছি? 76,853 ভোটে, মানে 77,000 ভোটে। আর এসআইআর এ এখনো পর্যন্ত কত নাম বাতিল হয়েছে জানেন? এসআইআর এ বাতিল হয়েছে 1,26,000-এরও বেশি ভোট। তাহলে 109টা সিটে এরকম অবস্থা, 77টা আমরা জিতেছি, 109 যোগ 77 কত হয়? আব তেরা ক্যা হোগা রে কালিয়া। আসন্ন বিধানসভা নির্বাচনে মানে 26-এর ভোটে বিজেপিকে 50-এরও কম আসন টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 50-এরও কম আসনে বিজেপিকে আটকে দেওয়া হবে, এমনটাই হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল কৃষ্ণনগর সাংগঠনিক জেলার 8টি আসনেই জয়ের টার্গেট বেঁধে দিলেন তৃণমূল সেনাপতি। গত লোকসভা নির্বাচনে নদিয়া জেলায় যে দুটো লোকসভা আসন আছে, আমাদের দুভাগে সাংগঠনিকভাবে ভাগ করা রয়েছে এই জেলাকে। রানাঘাট সাংগঠনিক জেলা, কৃষ্ণনগর সাংগঠনিক জেলা। লাভ ইউ টু। কৃষ্ণনগর একটা বিধানসভা ছাড়া সব বিধানসভায় তৃণমূল জিতেছে। রানাঘাটে আমাদের প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি। আমি আজ থেকে 10 দিন আগে তেহেরপুরে গিয়ে মিটিং করে এসেছি, যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছি, রানাঘাট সবুজময় হয়ে গেছে। কৃষ্ণনগরকে এবার 8-0 তৃণমূলের পক্ষে করতে হবে। আর বাকি বিজেপিকে 50-এর নিচে নামানোর দায়িত্বটা আমাদের, তৃণমূল কংগ্রেসের সৈনিকদের যারা এখানে আছে।